আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেক বছরই বিগত কয়েক বছর ধরে দেখে আসতেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন স্যারের বইয়ের অনুশীলনী থেকে বেশ প্রশ্ন আসতেছে। যদি একটা অ্যানালাইসিস করি মোটামুটি 60%-এর মতো প্রশ্ন অনুশীলনী থেকে আসতেছে। এখন কেমিস্ট্রি এবং ফিজিক্সে আমাদের মূলত প্রশ্নগুলো আসে ফিজিক্সের ক্ষেত্রে ইসহাক স্যার এবং তপন স্যারের বই থেকে, এবং কেমিস্ট্রিতে সেটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে কবির স্যারের বই থেকে। বাট বায়োলজির ক্ষেত্রে যে প্রবলেম, বায়োলজিতে আজমল স্যারের বই আছে, হাসান স্যারের বই আছে, তারপরে আবার আলিম স্যারের বই আছে, আজিবুর স্যারের বই আছে, মাজেদা ম্যামের বই আছে, নুরি পারভিন ম্যামের বই আছে, লেকচার পাবলিকেশনের বই আছে। তো এতগুলা বই এক একবার এক এক জায়গার অনুশীলনী থেকে প্রশ্ন করতেছে। যেমন 23 সালে প্রশ্ন আসলো নুরি পারভিন ম্যামের অনুশীলনী থেকে, আর 24 সালে অনেক প্রশ্ন আসছে আলিম স্যারের অনুশীলনী থেকে, অনেক প্রশ্ন আসছে মাজেদা ম্যামের অনুশীলনী থেকে। আবার যদি 22 সালের কথা চিন্তা করি, 22 সালে প্রশ্ন আসছে আলিম স্যারের ফার্স্ট পেপার থেকে। ঠিক আছে, সো এই যে ভ্যারাইটি, স্টুডেন্টরা কিন্তু এতগুলা বই পড়তে পারতেছে না, তো যার কারণে এক্সাম হলে একটু তাদের টাফ লাগতেছে। তো তোমাদের এই অবস্থা দূর করার জন্য আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলারই যত বই আছে সবগুলা বইয়ের সকল অনুশীলনী আমরা ফ্রিতে করাচ্ছি। ঠিক আছে, সো আজকে আমরা পড়াবো হচ্ছে আলিম স্যারের বইয়ের অনুশীলনী, এবং এই প্লে লিস্টে তোমরা আলিম স্যারের বইয়ের সেকেন্ড পেপারের সকল চ্যাপ্টারের অনুশীলনী একে একে পেয়ে যাবা। ঠিক আছে, সো আজকে চলো শুরু করি আলিম স্যারের বই দিয়ে। চলো আমরা দেখতে থাকি এখন। প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের জনককে। শ্রেণীবিন্যাসের জনককে, এই কোশ্চেনটা আমরা মোটামুটি সবাই জানি, 9-10 থেকে পড়ে আসতেছি, ইভেন তারও আগে থেকে পড়ে আসতেছি। সেটা হচ্ছে এই যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এখন এই জায়গায় দেখো আরো অন্য কয়েকটা নাম আছে। ঠিক আছে, এই নামগুলোর মধ্যে দেখো একটা হচ্ছে থিওফ্রাস্টাস। এই থিওফ্রাস্টাস হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক। উদ্ভিদ বিজ্ঞান, এই উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। এবং আরেকজন আছে জর্জ বেনথাম। সো বেনথাম হুকার কি করছিলেন? বেনথাম এবং হুকার এই দুইজন মিলে কিন্তু আরেকটা শ্রেণীবিন্যাস পদ্ধতি আবিষ্কার করছিলেন, যেটা আমরা বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানি। 9-10 এইটা আমাদের ছিল, বাট এখন নাই। এবং আরেকজনের নাম আছে, সেটা হচ্ছে ডি ক্যান্ডলি। সো ইনি কি করছেন? ইনি হচ্ছে ফাইটোজিওগ্রাফির জনক। ফাইটোজিওগ্রাফি। তাইলে এই কয়েকটা জনক যেহেতু আমরা জানলাম, আমাদের আরেকটা জিনিস এই জায়গায় জেনে রাখা উচিত না যে প্রাণীবিদ্যার জনককে? প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। ঠিক আছে, সো এইভাবে যদি আমরা ধীরে ধীরে সবগুলা কোশ্চেন সলভ করতে পারি, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের অনুশীলনীর কোশ্চেনগুলো নিয়ে। ঠিক আছে, সো প্রথম কোশ্চেন গেল। এবার দ্বিতীয় কোশ্চেন দেখো যে প্রাণী দেহে সদৃশ্য একাধিক অংশের রৈখিক বা অনুরৈখিক পুনরাবৃত্তিকে কি বলে? এর অ্যান্সার হচ্ছে খণ্ডকায়ন। এই জায়গায় বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করবে সেটা হচ্ছে যে প্রতিসাম্যতা অ্যান্সার করবে, বাট এই জায়গায় প্রতিসাম্যতা কিন্তু অ্যান্সার না। প্রতিসাম্যতা কখনো অ্যান্সার হবে যখন এই জায়গায় অক্ষের সাপেক্ষে বলা থাকবে, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে যখন তুমি একটা প্রাণীরে কয়েকটা ভাগে ভাগ করতে পারবা সদৃশ, তখন সেটারে বলবো আমরা হচ্ছে প্রতিসাম্যতা। সো এই জায়গায় যেহেতু কোনো অক্ষের কথা উল্লেখ নাই, সো অ্যান্সার হবে খণ্ডকায়ন। ঠিক আছে, এখন দেখো তো কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র দেখা যায়? পানি সংবহন তন্ত্র দেখা যায় হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে। ঠিক আছে, এখন যে বাকি অপশনগুলো যে আছে, এই বাকি অপশনগুলোর মধ্যে মলাস্কা, মলাস্কা থেকে খুব একটা ফেমাস কোশ্চেন হচ্ছে যে তোমার রেডুলা দেখা যায় বা রেতি জিহ্বা দেখা যায় মলাস্কাতে। তারপরে নেমাটোডার, নেমাটোডার আরেকটা বৈশিষ্ট্য কি, এদের কোন ধরনের প্রাণী বলা হয়? টিউব উইদিন টিউব। সো নেমাটোডারে দেখতে এরকম মনে হয় যে মনে হয় তোমার হচ্ছে একটা টিউবের মধ্যে আর একটা টিউব আছে। নেমাটোডা কোন ধরনের কৃমি? গোল কৃমি। সো এই হচ্ছে একটা গোল কৃমি সাপোজ। এখন এই গোল কৃমির মধ্যে তো পৌষ্টিক নালী থাকবে না, সেই পৌষ্টিক নালীটাও গোল, সেই ভিতরেও আর একটা গোল জিনিস থাকে। সো এই ভিতরের আরেকটা টিউব, বাইরে আরেকটা টিউব, দেখে মনে হইতেছে না টিউব উইদিন এ টিউব, যে একটা টিউবের মধ্যে আরেকটা টিউব, এই কারণে এটারে বলা হয় টিউব উইদিন এ টিউব। ঠিক আছে, আর নিডারিয়ারে কি বলা হয়? নিডারিয়া হচ্ছে সমুদ্রের ফুল, ঠিক না, বা ফ্লাওয়ার অফ দ্য সি। তারপরে দেখো যে কোন পর্বের প্রাণীতে শিখাকোষ পাওয়া যায়? শিখাকোষ পাওয়া যায় হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীতে বা চ্যাপ্টা কৃমিতে। দেখো এটা মনে রাখার একটা ওয়ে হইতে পারে যে শিখাকোষ স দিয়ে শুরু, অন্য কোনোটাই কিন্তু এই স নাই, বুঝছো? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। সো
এইগুলোর মধ্যে কোনো শর্ট এর কারবার নাই। সো শিখাকোষ প্লাটিহেলমিনথিসে পাওয়া যায়। এটা খুবই একটা ফেমাস কোশ্চেন, এটা ইংলিশে যদি দেয় তাহলে ফ্লেম সেল বা ফ্লেম কোষ নামেও দিতে পারে। তো সবগুলো সম্পর্কে আমরা ধারণা রাখবো। তো শিখাকোষ পাওয়া যায় প্লাটিহেলমিনথিসে। এখন কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক, এর অ্যান্সার কি হবে বলো তো? সকল প্রাণী সামুদ্রিক হচ্ছে একাইনোডার্মাটা পর্বে। সো এখন একাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী সামুদ্রিক কেন, এটা একটা ভালো কোশ্চেন না? সো এই কারণটা আমরা একটু জানা নেই, চলো। এর কারণ হচ্ছে অসমোরেগুলেশন। সো অসমোরেগুলেশন মানে কি? অসমোরেগুলেশন মানে সিম্পলি লবণের ঘনত্ব বা লবণের যে কনসেন্ট্রেশন, সল্টের কনসেন্ট্রেশন মেইনটেইন করা। ধরো এই হচ্ছে একটা কোষ, এখন এই কোষের ভিতরে কতটুকু লবণ থাকবে না থাকবে এই সব কিছুর পরিমাণই নির্ধারিত। আমরা কি জানি, যেই জায়গায় লবণ ওই জায়গায় পানি। সো এই জিনিসটা সবসময় মনে রাখবা যে কোষের যে জায়গায় দেখবা যে লবণের সাথে সম্পর্কিত আছে সেই জায়গায় পানি থাকবে। ধরো একটা কোষের মধ্যে অনেক বেশি পরিমাণে লবণ আছে, তো তার মানে কি এই জায়গায় পানিও থাকবে। এখন আমাদের বডিতে যদি লবণের পরিমাণ অনেক বেড়ে যায় তাইলে পারে আমাদের অসমোরেগুলেশন হয়, অর্থাৎ আমি আর অনেক তৃষ্ণা পাই, আমরা অনেক বেশি পানি গ্রহণ করি, তারপর আবার অনেক মূত্র বিসর্জনের যে ইচ্ছা এটা অনেক কমে যায়, অর্থাৎ অনেক বেশি পরিমাণে পানি রিঅ্যাবজর্পশন হয়, অর্থাৎ বডিতে যে লবণের ঘনত্ব আছে এই ঘনত্বটা নিয়ন্ত্রণ করা হয়। সো ধরো সিম্পলি তোমাদের বলি যে ধরো ঘনত্ব রাখা লাগবে হচ্ছে 10 একক। এখন লবণের পরিমাণ বেড়ে গেছে, তাহলে সে জায়গায় যদি তুমি পানির পরিমাণও বাড়ায় দাও তাহলে লবণের পরিমাণ আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। সো ঘনত্বটা আগের মতোই থাকবে, ঠিক না? সো আবার যদি ধরো লবণের পরিমাণ কমে গেছে তাহলে পানির পরিমাণও যদি কমায় দাও তাইলেও কিন্তু লবণের পরিমাণটা সেমই থাকবে, তাইলে আমাদের বডিতে কোনো প্রবলেম হচ্ছে না। বাট একাইনোডার্মাটা বা তারা মাছ, আহারে কি চিত্র! সো এই ধরো একটা তারা মাছ বা একাইনোডার্মাটা পর্বের প্রাণী, সেই তারা মাছের ক্ষেত্রে দেখা যায় কি যে এদের এই অসমোরেগুলেশনের ক্ষমতাটা নাই। সো ধরো এর ভিতরে অনেক বেশি পরিমাণে লবণ প্রবেশ করলো বা এর ভিতরে অনেক বেশি পরিমাণে পানি প্রবেশ করলো, সো তাইলে এটা রেগুলেট করতে পারে না বা আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসতে পারে না। এখন অভিস্রবণ মানে কি? আমরা কি জানি যে অভিস্রবণ মানে হচ্ছে যে একটা কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যে দ্রাবক পদার্থ আছে এই দ্রাবক পদার্থ ধাবিত হয়, ঠিক আছে? তো এখন এই যে একাইনোডার্মাটা পর্বের প্রাণী, এই প্রাণীদের ঘনত্ব, এই প্রাণীদের বডির ঘনত্ব সমুদ্রের পানির ঘনত্বের একদম কাছাকাছি, পুরোপুরি সমান না বাট কাছাকাছি সমুদ্রের পানির ঘনত্ব। ঠিক আছে? সো এই কারণে সমুদ্রের পানিতে এদের মধ্যে যে অর্ধবেদ্য পর্দা, অর্থাৎ এর যে স্কিন আছে বা এর যে পর্দা, এই পর্দাটা একটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে। সো সমুদ্রের পানি থেকে কোনো পানি এদের বডিতে প্রবেশ করে না। বাট এই তারা মাছটারে যখন আমরা মিঠা পানিতে নিয়ে যাব, মিঠা পানি অর্থাৎ নদীর পানি, তো মিঠা পানিতে নিয়ে গেলে কি হবে বলতো? যে মিঠা পানির ঘনত্ব কি কম, তাহলে আমরা কি জানি অভিস্রবণের সংজ্ঞা অনুসারে যে কম ঘনত্ব থেকে, মিঠা পানির ঘনত্ব হচ্ছে 1000 আর সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে 1200 সামথিং, বললাম 1250। তো কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবক প্রবেশ করবে। এই জায়গায় দ্রাবক কি? দ্রাবক হচ্ছে পানি। সো এই যে মিঠা পানি অনেক বেশি পরিমাণে এদের শরীরে প্রবেশ করবে। সো এদের শরীরে যদি বাইরে থেকে অনেক বেশি পরিমাণে পানি প্রবেশ করে তাহলে কি এই পানির কারণে এদের বডি অনেক ফুলে যাবে না? ফুলে এটা মারা যাবে। যে কোনো জায়গায় পানি অনেক কমে যাওয়া কিন্তু কিংবা অনেক বেড়ে যাওয়া এগুলো হলে ঠিকঠাকভাবে কাজ কাম চলতে পারে না। যেমন ধরো আমাদের বডিতে যদি অনেক পানির পরিমাণ বেড়ে যায় এই কন্ডিশনটা বলা হয় হচ্ছে ইডেমা, যে কোনো কোষে যদি পানির পরিমাণ বেড়ে যায়, আর যদি কমে যায় তখন বলা হয় হচ্ছে ডিহাইড্রেশন। সো এদের ক্ষেত্রে কি হবে? ইডেমা হবে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে পানি ভিতরে ঢুকবে এবং এদের সেল সোয়েল হয়ে যাবে, অর্থাৎ ফুলে যাবে এবং যার ফলে এটা মারা যাবে। এই কারণে এরা সমুদ্র ছাড়া অন্য কোনো জায়গায় থাকতে পারে না। সো এই কারণে একাইনোডার্মাটা পর্বে সকল প্রাণী সামুদ্রিক। এবং এর সাথে আরেকটা জিনিসেরও সম্পর্ক আছে, সেটা হচ্ছে এরা পরজীবী হইতে পারে না। কেন পরজীবী হইতে পারে না? ধরো এ কোনো মাছের সাথে লাগলো, ধরো হচ্ছে একটা হাঙর মাছ, সেই হাঙর মাছের গায়ে লাগলো। এখন হাঙর মাছটা এই সমুদ্র থেকে নদীর মোহনায় হুট করে নদীর ভিতরে ঢুকে গেছে, তাহলে কিন্তু নদীর পানি আবার এর মধ্যে ঢুকবে, ঢুকে মারা যাবে। এই কারণে অন্য কোনো জীবের সাথে কিংবা অন্য কোনো প্রাণীর সাথে, মাছের সাথে পরজীবী হিসাবে থাকতে পারে না। সো টোটাল আমাদের মেইন থিম কি? এই যে অসমোরেগুলেশন ক্ষমতা মানুষের আছে,
এই কারণে আমরা লবণের ঘনত্ব কম বেশি হলে আমাদের বডি কিডনির মাধ্যমে মেইনটেইন করতে পারে, বাট এরা মেইনটেইন করতে পারে না। এই কারণে এদের কি হয়, ইডেমা হয়, এবং ইডেমা হয়ে এরা মারা যায়। ঠিক আছে, সো এই কারণে এরা মিঠা পানি ছাড়া, সরি মিঠা পানিতে থাকতে পারে না সমুদ্রের পানি ছাড়া। ঠিক আছে, হ্যাঁ। এখন কোনটির পুচ্ছভাগ না হেটারো সার্কাল ধরনের? সো এই জায়গায় দেখো, হেটারো শব্দের অর্থ কি? হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন রকম। আমরা কি জানি, হোমো শব্দের অর্থ হচ্ছে একই ধরনের, এবং হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন রকম। আর সার্কাল মানে কি? সার্কাল শব্দটা আসছে হচ্ছে সার্কি থেকে। সার্কি শব্দের অর্থ হচ্ছে লেজ। অর্থাৎ হেটারো সার্কাল মানে কি, এদের যে লেজের দুইটা অংশ ভিন্ন রকমের দেখতে। যেমন আমি যদি এই জায়গায়, এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে হাঙর। ঠিক আছে, এখন হাঙরের লেজ যদি তুমি খেয়াল করো, হাঙরের লেজ হচ্ছে অনেকটা এইরকম। তুমি সার্চ দিয়ে দেখতে পারো হাঙর মাছ এইরকম। এখন দেখো তো, এই যে হাঙরের ছবিটা দেখতেছি, এই যদি এই লেজটারে আমি মাছ বরাবর ভাগ করি, এই মাছ বরাবর ভাগ করে দেখো, দুইটাকে একরকম লাগতেছে? উপরের পার্ট আর নিচের পার্ট কি একরকম লাগতেছে? লাগতেছে না, একটা অনেক বড়, একটা অনেক ছোট। অর্থাৎ এদের যে লেজটা আছে, লেজটা সেম না, ভিন্ন রকম, অর্থাৎ হেটারো। সো এই কারণে হচ্ছে হেটারো সার্কাল হাঙর। ঠিক আছে, এখন এই টাকি মাছ কিংবা রুই মাছ দুইটারই লেজ একই ধরনের। যদি তুমি টাকি মাছের লেজ দেখো, টাকি মাছের লেজটা হবে একদম সম্পূর্ণ এক, দুই পাশে, উপরে যেরকম নিচে ঠিক একই রকম। তুমি যদি মাঝখান দিয়ে ভাগ করো তাহলে দেখবা দুই পাশ সেম। অর্থাৎ এদের লেজ কোন ধরনের? হোমো সার্কাল ধরনের। হোমো মানে এক। এবং এই যে লাং ফিশ, এই লাং ফিশের লেজ যদি দেখো, লাং ফিশের লেজ হচ্ছে এই রকমের। তাহলে এদের লেজ কোন ধরনের হবে? এদের লেজ হচ্ছে ডাইফি সার্কাল ধরনের। কেন আমরা ডাইফি সার্কাল বলতেছি? দেখো, প্রথমত এই লেজটা এরকম ছিল, ঠিক না? অর্থাৎ দুই পাশের যে লেজ, এই দুই পাশের লেজটা মাঝখানে যুক্ত হয়ে গেছে। ডাই মানে দুই, আর ফি বা ফাই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে একসাথে লেগে গেছে তারা। সো দুই পাশের লেজ যখন একসাথে লেগে যায় তখন তারে বলি হচ্ছে ডাইফি সার্কাল। সার্কাল শব্দের অর্থ কি? লেজ। ডাই মানে দুই, সো দুই পাশের লেজ একসাথে লেগে গেছে, ফি হয়ে গেছে। সো ডাইফি সার্কাল মানে দুই পাশের লেগ একসাথে লেগে গেছে। সেটা হচ্ছে লাংফিশ। ঠিক আছে, সেটার অ্যান্সার কিন্তু লাংফিশ না। লাংফিশে হচ্ছে আমাদের কোন ধরনের লেজ থাকে তাইলে? ডাইফি সার্কাল। রুই মাছে কোন ধরনের থাকে? হোমো সার্কাল। টাকিতে হোমো সার্কাল, এবং হাঙরে হচ্ছে হেটারো সার্কাল লেজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। তারপরে দেখো, সিলোমযুক্ত প্রাণী কোনটি? সিলোমযুক্ত প্রাণী এই জায়গায় হচ্ছে তেলাপোকা। বলো তো, কাদের সিলোম আছে, কাদের সিলোম নাই? আমরা খুব ইজিলি মনে রাখতে পারি এটা। কিভাবে মনে রাখবো? যে আমাদের যে পর্বগুলো আছে, সবসময় মনে রাখবা যে প্রথম তিনটা পর্ব, 1, 2, 3, এই 1, 2, 3 নাম্বার পর্বে সিলোম নাই। তাহলে সিলোম আছে কাদের থেকে? সিলোম আছে হচ্ছে 5 থেকে, 5 থেকে 9 পর্যন্ত। এখন মাঝখানে থাকলো কি? 4 নাম্বার পর্ব। 4 নাম্বার পর্বের কি প্রবলেম? যে দেখো, 1, 2, 3 নাই, 5 নাম্বারে আছে। সো নাই থেকে তো সরাসরি আসবে না। সো 4 নাম্বারে হচ্ছে গঠিত হচ্ছে কিন্তু সম্পূর্ণ হয় নাই। সো এই কারণে 4 নাম্বার পর্বের বলা হয় হচ্ছে নকল সিলোম, যে সিলোমটা তৈরি হচ্ছে, এখনো ইন প্রসেস, এখনো কমপ্লিট হয় নাই। আর 5 নাম্বারে কমপ্লিট হয়েছে। তাহলে 1 নাম্বার পর্ব কোনটা? পরিফেরা। এই জায়গায় দেখো তো, স্পঞ্জ হচ্ছে পরিফেরা, মানে এর সিলোম নাই। জেলিফিশ 2 নাম্বার পর্ব নিডারিয়া, এরও সিলোম নাই। এখন 3 নাম্বার কি? চ্যাপ্টা ক্রিমি, মানে হচ্ছে কি? প্লাটিহেলমিনথিস। এ 3 নাম্বার, মানে আমরা তো জানি 1, 2, 3 এর কোনো সিলোম নাই। সো এই জায়গায় 1, 2, 3 সিলোম নাই। এখন তেলাপোকা, যাই হোক, আমরা জানি যে 1, 2, 3 এর নাই, সো এটা। কিন্তু তেলাপোকা কোনের? আর্থ্রোপোডা পর্বের প্রাণী, অর্থাৎ কি 7 নাম্বার পর্ব। সো 5 থেকে 9 এর মধ্যে আছে, মানে সিলোম আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি 4 নাম্বার পর্ব পাই, নেমাটোডা বা নেমাটোহেলমিনথিস, তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে কিন্তু যে সিউডোসিলোমেট বা নকল সিলোম যুক্ত। অর্থাৎ একটা সিলোম যখন তৈরি হয়, আমরা চিত্রটা দেখি, বহিঃস্তর আর এটা হচ্ছে অন্তঃস্তর। এখন এই সিলোম তৈরি হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে দুই ধরনের সিলোম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। এখন পেরিটোনিয়াম পর্দাটা দুই পাশে থাকে। এই পাশে একটা থাকে, এটা প্যারাইটাল পেরিটোনিয়াম বাইরের দিকে, এবং ভিতরের দিকে একটা থাকে, এটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। তো এখন সিউডোসিলোমদের ক্ষেত্রে দেখা যায় যে এদের প্যারাইটাল পেরিটোনিয়াম তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এই যে ভিসেরাল পেরিটোনিয়াম, এই ভিসেরাল পেরিটোনিয়ামটা তৈরি হয় নাই, অর্থাৎ সম্পূর্ণ হয় নাই সিলোমটা। এই কারণে এদের আমরা বলি হচ্ছে নকল সিলোম বা সিউডোসিলোম। হ্যাঁ, অর্থাৎ এদের যে প্যারাইটাল পেরিটোনিয়াম আছে কিন্তু ভিতরের ভিসেরাল পেরিটোনিয়াম নাই। সো সিলোম কি সম্পূর্ণ হয় নাই। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে আমাদের সিউডোসিলোম। কি হবে অ্যান্সার বলো?
আচ্ছা, নেক্সট কোশ্চেনই হচ্ছে সিউডোসিলম। তো সিউডোসিলম কই পাওয়া যায়? আমরা জানি নেমাটোডা। তো নেমাটোডা পর্বের প্রাণী কোনটা? নেমাটোডা পর্বের প্রাণী হচ্ছে এই যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, বা এর কি নাম কি, গোল কৃমি, ঠিক আছে। সেই গোল কৃমি হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। তাহলে বাকি প্রাণীগুলো কোন কোন পর্বে সেটা আমাদের জানা থাকা উচিত। সেটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, অর্থাৎ এইটা হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিস পর্বের। টেনিয়া সোলিয়াম, এটাও প্লাটিহেলমিনথিস পর্বের। আর মেটাফিরে পোস্থুমা, এর অর্থ হচ্ছে কেঁচো। কেঁচো কয় নাম্বার পর্বের? 6 নাম্বার পর্বে, অর্থাৎ অ্যানালিডা, ঠিক আছে। তারপরে দেখো, মুখ বিবরে র্যাডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? এটা কিন্তু আমি যে সেকেন্ড কোশ্চেন সলভের সময় বলে আসছি যে র্যাডুলা নামক অংশ থাকে মলাস্কাতে। র্যাডুলা মানে কি? র্যাডুলা মানে হচ্ছে রেতি জিহ্বা। রেতি জিহ্বা জিনিসটা কি? এদের যে জিহ্বা আছে সেটা হচ্ছে অনেকটা র্যাতের মতো। তোমরা কুরবানির সময় কিংবা কসাইয়ের দোকানে গেলে দেখবা যে কসাইরা হচ্ছে একটা জিনিস দিয়ে তাদের ছুরি ধার দেয়। ছুরি ধার দেওয়ার জিনিসটা হচ্ছে এরকম, এরকম খাস কাটা খাস কাটা খাস কাটা দুই পাশে, ঠিক আছে। সো এই খাস কাটা জিনিসটা দিয়ে তারা ছুরি ধার দেয়, ঠিক সেরকম এদের জিহ্বাটাও খাস কাটা থাকে। খাস কাটা থাকলে কি সুবিধা বলো তো? এরা যখন কোনো কিছু খাবে তখন সুন্দর করে গ্রিপ করতে পারবে জিহ্বা দিয়ে। এই জায়গায় ধরো কোনো পোকা আসলো, এই পোকাটারে সে জিহ্বা দিয়ে ভালোভাবে গ্রিপ করতে পারবে, আটকায় নিতে পারবে এই খাস কাটা থাকার কারণে। সো এই সুবিধার জন্য মলাস্কা পর্বের প্রাণীতে থাকে র্যাডুলা বা রেতি জিহ্বা। এটা অনেক ফেমাস কোশ্চেন, বলা যাবে না। ইভেন এই জায়গায় যতগুলো কোশ্চেন আছে বেশিরভাগই অনেক ফেমাস কোশ্চেন। এগুলো অনেক ইম্পর্টেন্ট, সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষা এই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসে। সো এগুলো মিস করা যাবে না, বুঝছো। অ্যান্ড শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, ঢাবি বলো কিংবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, ইভেন এইচএসসি তো বলাই লাগবে না। এইচএসসি তোমার বলতে গেলে 80% কোশ্চেন এই অনুশীলনীগুলো জায়গা থেকে, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো থেকেই চলে আসে। সো মিস করা যাবে না, ঠিক আছে। সো মরুভূমি, বনভূমি, তৃণভূমি ইত্যাদি কোন ধরনের বৈচিত্র্য? এটা দেখো, এগুলা কি বাস্তুতন্ত্রের কথা বলা আছে না, যে এটা সব থাকার জায়গা, ঠিক না? যে কোনো কোনো প্রাণী মরুভূমিতে থাকে, কোনো কোনো প্রাণী বনভূমিতে থাকে। সো এর অ্যান্সার কি হবে? বাস্তুতান্ত্রিক। ঠিক আছে, এখন দেখো অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণীদেহের বিভিন্ন অংশের বিভাজনকে কি বলে? সেটা আমরা অলরেডি বলে আসছি যে অক্ষের সাথে, এই কথাটা যদি দেখো কোনো জায়গায়, তার মানে কি এটা? এটা হচ্ছে আমাদের প্রতিসাম্যতা। ঠিক আছে, এখন শ্রেণীবিন্যাসের কোন স্তরটি সর্বনিম্ন ধাপ? দেখো শ্রেণীবিন্যাসের স্তরগুলা কি কি আমরা জানি, উপর থেকে নিচের দিকে। আমার সাথে বলো: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো সবচেয়ে উপরেরটা হচ্ছে রাজ্য এবং সবচেয়ে নিচেরটা কি? প্রজাতি। সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে প্রজাতি। সো প্রজাতির ইংলিশ কি? স্পেসিস। ঠিক আছে, তারপরে কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? এটাও আমি অলরেডি বলে আসছি, সমুদ্রের ফুল বলা হয় হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের। কারণ নিডারিয়া পর্বের প্রাণীদের তুমি যদি একটু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো, যেমন পর্পিতা বা সমুদ্র বোতাম, আরো বিভিন্ন ধরনের জেলিফিশ আছে। সো এদের দেখতে না অনেক সুন্দর দেখা যায়, এবং এরা কি কোরাল রিফে বসবাস করে বেশিরভাগ, ঠিক আছে। সো এদের দেখতে অনেক সুন্দর, ফুলের মতো দেখা যায়, এই কারণে এদের বলা হয় সমুদ্রের ফুল। তো তুমি সিম্পলি নিডারিয়া পর্বের প্রাণী গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। সো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। তাহলে প্রথম বৃহত্তম পর্ব কোনটা হবে? প্রথম বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। এটা মনে রাখবা সবসময়। তারপরে প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি? নেক্সট কোশ্চেনেই আসে, দেখো এটা হচ্ছে আর্থ্রোপোডা। এন্ডোস্টাইল নিচের কোনটির সমসংস্থ অঙ্গ? সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এন্ডোস্টাইল যখন করডাটা পর্বে আসলে তৈরি হয়, যখন ডেভেলপমেন্ট হয় করডাটা পর্বে প্রাণীদের ক্ষেত্রে, তো তখন দেখা যায় যে এটা ধীরে 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 এই এন্ডোস্টাইল নামে যে অংশটা থাকে, এটা থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়, যেটা হচ্ছে একদম ভ্রূণ অবস্থায় বা প্রাথমিক অবস্থায়, আর্লি স্টেজে এন্ডোস্টাইল হিসেবে আমরা পরিচিতি পাই, ঠিক আছে। ইভেন একদম যারা নিম্ন পর্বের প্রাণী আছে, করডাটার মধ্যে যারা নিম্ন শ্রেণীর প্রাণী আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে এন্ডোস্টাইল দেখা যায়। যত উন্নতি হয় সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থি কই থাকে বলো তো? এই যে গলার এই জায়গায় থাকে হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। আর পিটুইটারি গ্রন্থি কই থাকে? পিটুইটারি গ্রন্থি থাকে হচ্ছে আমাদের মাথার ভিতরে, হাইপোফাইসিয়াল ফসাতে, ঠিক আছে। এন্ড এই জায়গায় আরেকটা জিনিস মনে রাখবা, যে পিটুইটারি গ্রন্থি মানব দেহের ক্ষেত্রে সবচেয়ে ছোট গ্রন্থি কিন্তু হচ্ছে এই পিটুইটারি গ্রন্থি।
নিচের কোন প্রাণীদের ট্যাডপোল নামক লার্ভা দশা দেখা যায় এবং প্রতীপ রূপান্তর দেখা যায়? দেখো খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে এই প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। ঠিক আছে, অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা হচ্ছে অ্যাসিডিয়া। প্রতীপ রূপান্তর সাধারণত দেখা যায় এবং ট্যাডপোল লার্ভা এই দুইটা দেখা যায় হচ্ছে আমাদের ইউরোকর্ডাটা পর্বের প্রাণীতে। সো ইউরোকর্ডাটা পর্বের প্রাণীর মধ্যে আবার তিনটা ভাগ আছে, সেটা হচ্ছে যে অ্যাসিডিয়াশিয়া, ইউরোকর্ডাটা তো হচ্ছে তোমার পর্ব না, এটা হচ্ছে অধিশ্রেণী। অ্যাসিডিয়া, অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া এবং লার্ভেশিয়া। ঠিক আছে, সো এর মধ্যে অ্যাসিডিয়াতে যে সাইফন পাওয়া যায়, সো প্রতীপ রূপান্তর দেখা যায় এই অ্যাসিডিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। তো চলো দেখি আমরা প্রতীপ রূপান্তর বলতে কি বুঝতেছি। প্রতীপ রূপান্তর বা এর ইংরেজি নামটা খেয়াল রাখবে, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। সো আগে নামটা লিখি, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। সো দেখো এখন প্রথম কথা, রেট্রো শব্দের অর্থ কি? রেট্রো মানে হচ্ছে পিছনের দিকে, রেট্রো মানে হচ্ছে পিছন, এবং গ্রেসিভ, এই গ্রেসিভ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অগ্রসর হওয়া, মানে মুভ করা। এবং কি মেটা মানে কি? মেটা মানে হচ্ছে চেঞ্জ, নট ফেসবুক। অ্যান্ড মরফোসিস মানে কি? অঙ্গ সংস্থান বা অঙ্গের যে ডেভেলপমেন্ট, অঙ্গ তৈরির প্রক্রিয়া বলতে পারো, অর্গানোজেনেসিস, অঙ্গ তৈরি বা অঙ্গ সংস্থান যাই বলো না কেন। সবগুলো শব্দ যদি তুমি একসাথে মিলাও তাহলে কি হইতেছে, যে এই যে অঙ্গ প্রত্যঙ্গের যে চেঞ্জ হইতেছে, অঙ্গ তৈরির প্রক্রিয়ায় যে চেঞ্জ হইতেছে, এটা কি পিছনের দিকে মুভ করতেছে। তাহলে সাধারণত আমরা কি দেখি? সাধারণত যে আমাদের বডিতে ছোটবেলা থেকে বড় বেলার কথা তুমি চিন্তা করো, যখন অনুন্নত ছিল তার থেকে উন্নত অবস্থার কথা চিন্তা করো, সাধারণত কি উন্নত বৈশিষ্ট্য আসে আমাদের মধ্যে, ঠিক না? যেমন তুমি যদি চিন্তা করো, যারা হচ্ছে তোমার একাইনোডার্মাটা পর্বের প্রাণী এবং যারা কর্ডাটা পর্বের প্রাণী, এদের মধ্যে কি কি চেঞ্জ আছে? একাইনোডার্মাটা পর্ব সমুদ্র ছাড়া অন্য কোনো জায়গায় থাকতে পারে না, বাট কর্ডাটা পর্বের প্রাণী দেখো জলেও থাকতে পারতেছে, জলের ভিতরে তুমি ভাইসা থাকতে পারবা। তারপরে এই যে স্থলে আমরা আছি, আমরাও থাকতে পারতেছি, সব জায়গায় থাকতেছে। তার মানে কি এদের উন্নতি হয়েছে, অর্থাৎ যত সময় যাবে, যত বড় হবে, তত উন্নতি হবে। বাট এদের ক্ষেত্রে হয় কি অবনতি হয়, অর্থাৎ এই যে অ্যাসিডিয়াশিয়া পর্বের প্রাণী, এটা যখন লার্ভা দশায় থাকে, ভ্রূণ অবস্থায় থাকে, ভ্রূণ বা লার্ভা বলো না কেন, এই লার্ভা দশা অবস্থায় এরা চলাচল করতে পারে, চলাচল করতে পারে। বাট এরা যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়, পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গ প্রাণী চলাচল করতে পারে না। তো এখন বলো তো, চলাচল করতে পারা এটা কি আসলে উন্নত বৈশিষ্ট্য নাকি অনুন্নত বৈশিষ্ট্য? অবশ্যই উন্নত বৈশিষ্ট্য। যেমন দেখো আমরা ছোটবেলায় চলাচল করতে পারতাম না, কিন্তু বড় হয়ে চলাচল করতে পারি, মানে আমরা কি অনুন্নত থেকে উন্নত হয়েছি, ঠিক না? তাহলে এরা কি হইতেছে, ছোটবেলায় চলাচল করতে পারতেছে কিন্তু বড় হয়ে চলাচল করতে পারতেছে না, অর্থাৎ স্থির হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা অনুন্নত, বড় যত হইতেছে তত উন্নত হইতেছে। আবার নটোকর্ড, নটোকর্ড একটা উন্নত বৈশিষ্ট্য কর্ডাটা পর্বের প্রাণীদের থেকে আমরা জানি। সেই নটোকর্ড ভ্রূণ অবস্থায় থাকে, নটোকর্ড এনসি, কিন্তু যখন পূর্ণাঙ্গ হয় নটোকর্ড থাকে না, বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তো দেখছো এই যত বড় হইতেছে তত এর বৈশিষ্ট্যগুলা উন্নত থেকে অনুন্নত হইতেছে, কিন্তু হওয়ার কথা কি ছিল? অনুন্নত থেকে উন্নত। সো যেহেতু উল্টা দিকে আসতেছে এর পরিবর্তন, এই কারণে বলতেছি রেট্রোগ্রেসিভ, অর্থাৎ পিছনের দিকে। এবং কি পরিবর্তন হইতেছে সেটা হচ্ছে যে অঙ্গ সংস্থানের যে পরিবর্তন আছে, এই যত বড় হচ্ছে এর যে চেঞ্জ গুলো আসতেছে বডিতে, এইগুলো হচ্ছে পিছনের দিকে, অর্থাৎ উন্নত থেকে অনুন্নত যাইতেছে। এই কারণে এদের বলা হয় হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। খুব সুন্দর একটা কনসেপ্ট না? আশা করি বুঝতে পারছো। এখন দেখো নিচের কোন প্রাণীর পরিপাকতন্ত্রে ক্রপ এবং পেশিময় গিজার্ড দেখা যায়? বলো তো অ্যান্সার কি হবে? কেভিয়া মানে কি বলো? এই কেভিয়া হচ্ছে মেইনলি গিনিপিগ, কলাম্বা হচ্ছে কবুতর, প্যান্থেরা মানে হচ্ছে বাঘ বা সিংহ, এবং হেমিড্যাকটাইলাস এর মানে হচ্ছে কি টিকটিকি। অ্যান্সার কি হবে? এই টিকটিকি, হেমিড্যাকটাইলাস।
নিচের কোন পর্বটি রেডিয়াটার অন্তর্ভুক্ত? এই কোশ্চেনটা খুব সুন্দর না? রেডিয়াটা কাদের বলা হয়? যাদের রেডিয়াল সিমেট্রি দেখা যায় বা অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। তাহলে আমরা কি জানি অরীয় প্রতিসাম্যতা কাদের দেখা যায়? হাইড্রা, সি অ্যানিমন, মেট্রিডিয়াম, ঠিক না? আর জেলিফিশ, হাইড্রা, সি অ্যানিমন বা মেট্রিডিয়াম এবং জেলিফিশ। তাহলে এখন দেখো তো রেডিয়াটার অন্তর্ভুক্ত হাইড্রা। হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। সো অ্যান্সার হচ্ছে নিডারিয়া। এখন রেডিয়াল প্রতিসাম্যতা বা অরীয় প্রতিসাম্যতা কিভাবে বুঝবা, ঠিক না? তো রেডিয়াল মানে কি? রেডিয়াল শব্দটা আসছে রেডিয়াস থেকে। রেডিয়াস শব্দের অর্থ কি? রেডিয়াস শব্দের অর্থ হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাইলে ধরো এটা হচ্ছে একটা পিজা, তো এই পিজার মাঝখানে হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এটাকে তুমি ব্যাসার্ধ বরাবর ভাগ করতে পারবে অনেকগুলা। এই 2 ভাগে ভাগ হইলো, এই 4 ভাগে ভাগ হইলো, এই 6 ভাগে ভাগ হইলো, এই 8 ভাগে ভাগ হইলো। এভাবে তুমি অনেক ভাবে ভাগ করতে পারবা ব্যাসার্ধ বরাবর। সেই কারণে এদের বলা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। যেমন হাইড্রা দেখো, হাইড্রার কথা যদি তুমি চিন্তা করো, হাইড্রা হচ্ছে এরকম একটা প্রাণী, সিলিন্ডারাকার না? এখন এর যদি তুমি একটা কাট সেকশন নাও, এই জায়গায় মাঝখান থেকে কেটে ফেলো, কেটে ফেলে উপর থেকে যদি দেখো, এই যে এই কলমের মতো, এই কলমটা মাঝখান থেকে কেটে ফেললাম, উপর দিয়ে যদি দেখো তুমি, উপর দিয়ে দেখলে এরকম একটা চিহ্ন আসবে না? এরকম আসবে গোল। সো এটারে তুমি অনেক ভাগে ভাগ করতে পারবা, পিজার স্লাইসের মতো আর কি, ঠিক আছে? সো এটা যেহেতু রেডিয়ালি ভাগ করা হচ্ছে, যে রেডিয়াস বরাবর, ব্যাসার্ধ বরাবর ভাগ করা হচ্ছে, এই কারণে বলা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। বাংলায় বলা হয় অরীয় প্রতিসাম্যতা। তাহলে অরীয় প্রতিসাম্যতা কাদের দেখা যায়? যে নিডারিয়া পর্বের প্রাণীদের, অর্থাৎ হাইড্রা, সি অ্যানিমন এবং জেলিফিশ। তাহলে এখন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি দেখা যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেখা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বা বাইল্যাটারাল প্রতিসাম্যতা। অ্যানেলিয়া পর্বের প্রাণীদেরও দেখা যায় বাইল্যাটারাল প্রতিসাম্যতা। এবং মলাস্কা পর্বের প্রাণীদের ভাগ আছে ঝিনুক এবং শামুক। ঝিনুকে দেখা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বা বাইল্যাটারাল, এবং শামুক হচ্ছে অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে? তারপরে দেখো পরিফেরা পর্বের প্রাণীদের কোন ধরনের লার্ভা পাওয়া যায়? পরিফেরা পর্বের প্রাণীদের পাওয়া যায় হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা, এই 2 ধরনের লার্ভা। অ্যাম্ফিব্লাস্টুলার সাথে আরেকটা কি? প্যারেনকাইমুলা, ঠিক আছে? এই 2 ধরনের লার্ভা দেখা যায়। প্লানুলা কাদের দেখা যায়? প্লানুলা দেখা যায় হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের। সার্কারিয়া কাদের দেখা যায়? সার্কারিয়া দেখা যায় হচ্ছে রেডিয়া, সার্কারিয়া, প্লাটিহেলমিনথিসে। এবং ট্যাডপোল লার্ভা দশা, ট্যাডপোল দেখা যায় হচ্ছে আমাদের অ্যাসিডিয়াতে, সরি ব্যাঙাচি। ট্যাডপল মানে হচ্ছে ব্যাঙাচি। সো ব্যাঙাচি কাদের দেখা যাবে? অ্যামফিবিয়াতে দেখা যাবে, ঠিক আছে? তারপরে কি শামুক জ্বর সৃষ্টি করে কোন পরজীবী? শামুক জ্বর সৃষ্টি করে হচ্ছে সিস্টোসোমা মানসনি, এই সিস্টোসোমা। আর শামুক জ্বরের ইংরেজি নাম হচ্ছে সিস্টোসোমিয়াসিস। সো এই সিস্টোসোমা মানসনি নামক যে পরজীবীটা আছে, এটা মূলত শামুকের মধ্যে থাকে। শামুকের মাধ্যমে গবাদি পশুতে, এবং গবাদি পশু থেকে আমাদের মধ্যে আসে। আমরা যখন গবাদি পশুর মাংস খাই তখন আমাদের মধ্যে আসে, ঠিক আছে? অথবা ধরো গ্রামের বাচ্চা কাচ্চারা তো ওই রকম কাদার মধ্যে খেলাধুলা করে কিংবা নদীতে খেলাধুলা করে, ঠিক না? তো তাদেরও শামুক থেকে সরাসরি চলে যেতে পারে সিস্টোসোমা মানসনি বা শামুক জ্বর। তারপরে দেখো তো বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণী? এখন বোম্বে ডাক হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী। বোম্বে ডাকের মানে কি জানো? বোম্বে ডাক কোন প্রাণী? বোম্বে ডাক হচ্ছে লইট্টা মাছ। চিটাগাঙে অনেক ফেমাস লইট্টা মাছ। লইট্টা মাছ, অনেকে ডাক দেখে ভাববে ডাক আছে তার মানে হবে কি? তার মানে হচ্ছে এটা হাঁস। তাহলে হাঁস কোন পারবে? অ্যাবিস পারবে, দাগা অ্যাবিস। কিন্তু এরা কিন্তু তা না। বোম্বে ডাক হচ্ছে লইট্টা মাছ, অ্যাক্টিনোপটেরিজি পর্বের প্রাণী, ঠিক আছে? অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? অপ্রতিসাম্যতা আমরা কি পড়ছিলাম? যে শামুক, সরি মলাস্কা পর্বের যে শামুক আছে, শামুক হচ্ছে অপ্রতিসাম্য। আর এই যে পিলা, পিলা হচ্ছে শামুকেরই বৈজ্ঞানিক নাম। পিলা গ্লোবোসা হচ্ছে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। সো এই যে পিলা, এটা হবে অ্যান্সার। তারপরে নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? দেখো প্রথমে আছে প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? প্যারাপোডিয়া হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। প্যারাপোডিয়া অথবা সিটি থাকে এদের চলাচলের জন্য। হিমোসিল, এই হিমোসিল হচ্ছে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। তারপরে রেডুলা, রেডুলা আমরা জানি মলাস্কা। হিমালতন্ত্র বা পেরিহিমালতন্ত্র, এটা থাকে হচ্ছে একাইনোডার্মাটাতে। কোন পর্বের প্রাণীতে কোয়ানোসাইট কোষ পাওয়া যায়? পরিফেরা পর্বের প্রাণীতে পাওয়া যায়।
পরিফেরা পর্বের প্রাণীতে যে ভিতরের দিকের কোষগুলা থাকে ওই কোষগুলারে বলা হয় হচ্ছে কোয়ানোসাইট, এবং যে কোষগুলা বাইরের দিকে থাকে, বাইরের বহিঃত্বকে থাকে, সাথে বলা হয় হচ্ছে পিনাকোসাইট। তাহলে পরিফেরা পর্বের বাইরের যে ত্বক তারে আমরা কি বলবো? পিনাকোডার্ম। ডার্ম মানে ত্বক, এবং পিনাকোসাইট হচ্ছে একটা কোষের নাম। সো পিনাকোসাইট দিয়ে যে ত্বক তৈরি হয়েছে সেটা হচ্ছে পিনাকোডার্ম, এবং যে অন্তত্বকের যে কোষগুলা সেটারে বলবো হচ্ছে কোয়ানোডার্ম। কারণ কি? কোয়ানোসাইট দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে। তারপরে নিচের কোন পর্বের প্রাণীটি সামুদ্রিক বল্লা নামে পরিচিত? এটা হচ্ছে চিরোনেক্স ফ্লেকেরি। এই চিরোনিক্স ফ্লেকেরি হচ্ছে একটা জেলিফিশ, এবং এর গুরুত্ব হচ্ছে এটা সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। দুনিয়ার যত জেলিফিশ আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। ঠিক আছে। সো বাংলাদেশের কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত? এটার অ্যান্সার হচ্ছে ইন্দো বার্মা জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত। ঠিক আছে। নিচের কোন পর্বের প্রাণী কোষীয় সংগঠন মাত্রার? সো এরা হচ্ছে পরিফেরা। মনে রাখবে 1 নাম্বার পর্ব পরিফেরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা। তারপরে 2 নাম্বার পর্ব নিডারিয়া। নিডারিয়া হচ্ছে কোষ ও টিস্যু মাত্রা। তারপরে যখন আরেকটু উন্নত হবে অর্থাৎ প্লাটিহেলমিনথেস বা 3 নাম্বার পর্ব সেটা হচ্ছে টিস্যু ও অঙ্গ মাত্রা। এবং 4 নাম্বার পর্ব অর্থাৎ নেমাটোডা। নেমাটোডা হচ্ছে অঙ্গ ও তন্ত্র মাত্রা। এবং নেমাটোডার পর থেকে বাকি যেগুলো আছে অর্থাৎ 4 থেকে 9 পর্যন্ত সবগুলাই অঙ্গ ও তন্ত্র মাত্রা। ঠিক আছে। তাহলে পরিফেরা কোষ মাত্রা, নিডারিয়া কোষ ও টিস্যু মাত্রা, প্লাটিহেলমিনথেস টিস্যু ও অঙ্গ মাত্রা, এবং নেমাটোডা থেকে বাকিগুলা অঙ্গ ও তন্ত্র মাত্রা। ঠিক আছে। সো নিচের কোন পর্বের প্রাণী অঙ্গ তন্ত্র মাত্রার? সো মাত্রই বললাম যে কি নেমাটোডা থেকে বাকি সব, অর্থাৎ এই যে অ্যানালিডা। তারপরে দেখো প্রোসোমা এবং অপিস্তোসোমা কোন প্রাণীতে থাকে? এটা হচ্ছে অ্যারাকনিডে থাকে, অর্থাৎ আমরা যে স্পাইডারম্যান স্পাইডারে থাকে, মাকড়সায়। নিচের কোন পর্বের প্রাণী ডিউটারোস্টোমিয়া দলভুক্ত? সো ডিউটারোস্টোমিয়া দলভুক্ত অ্যান্সার হবে হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এবং প্রোটোস্টোমা হচ্ছে আর্থ্রোপোডা অ্যানালিডা মলাস্কা। কিন্তু এই জায়গায় আলিম স্যারের বইতে যদি দেখো অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এই জায়গায় অ্যান্সার দেওয়া আছে হচ্ছে আর্থ্রোপোডা। সো এটা ভুল অ্যান্সার। অ্যান্সার হবে একাইনোডার্মাটা। এখন হোয়াট ডু ইউ মিন বাই যে ডিউটারোস্টোমিয়া? ডিউটারোস্টোমিয়া কি বা প্রোটোস্টোমিয়া কি একটু দেখি চলো। চলো এখন দেখি। দেখো যখন ভ্রূণীয় অবস্থায় ডিভিশন হয়, কোষ সেল ডিভিশন হয়, সো এটা হচ্ছে বাইরের স্তর, 3 স্তরই কোষে হয়। ঠিক আছে। এখন আমরা যদি বাইরের স্তর দেখলাম, তারপরে এর ভিতরে আরেকটা স্তর, দ্বিতীয় স্তর, এটা হচ্ছে মেসোডার্ম। আমরা একটোডার্ম, মেসোডার্ম, এরপরে কি দিব? আমরা এন্ডোডার্ম দিব। ঠিক আছে। এই হচ্ছে এন্ডোডার্ম। এখন এই কোষ থেকে যখন ডিভিশন শুরু হবে তখন কি হবে? যে প্রথমে এই নিচের দিকে এই জায়গায় একটা ছিদ্র তৈরি হবে, এই জায়গায় ছিদ্র তৈরি হবে এরকম। তো এই ছিদ্রটারে বলা হয় হচ্ছে ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর। পোর মানে হচ্ছে ছিদ্র, এবং ব্লাস্ট মানে হচ্ছে ব্লাস্টোসিস্ট। এই দশাটারে বলা হয় হচ্ছে ব্লাস্টোসিস্ট। সো এই ব্লাস্টোসিস্টের যে ছিদ্র তারে বলা হয় ব্লাস্টোপোর। সো এখন এটা হচ্ছে একদম ভ্রূণ অবস্থায়, শুরুর অবস্থায় যখন ডেভেলপমেন্ট শুরু হয়। সো যখন পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয় তখন এই ব্লাস্টোসিস্টটা 2টা জিনিস হইতে পারে। হয় এটা হবে হচ্ছে তোমার মুখে পরিণত হবে, এবং হইতে পারে এটা হচ্ছে পায়ু বা অ্যানাস। পায়ু বা অ্যানাস। এখন যদি মুখে পরিণত হয় তাহলে সেটারে বলবো হচ্ছে আমরা প্রোটোস্টোমা। প্রোটোস্টোমা। দেখো স্টোমা মানে কি? স্টোমা মানে হচ্ছে মুখ, আমরা জানি, এবং
প্রোটো শব্দের অর্থ কি? প্রোটো মানে হচ্ছে আগে বা আর্লি। তাহলে আর্লি মানে কি? প্রথম। সে প্রথম মুখ, সে প্রথম মুখ কোনটা আমাদের, আমরা এইটারই প্রথম মুখ হিসাবে চিনি, ঠিক না? সো যেহেতু এইটাই হিসাবে সরি এই ব্লাস্টোপোরটা আমাদের প্রথম মুখ তৈরি হয়েছে, এই কারণে আমরা বলতেছি হচ্ছে এটারে প্রোটোস্টোমা। তাহলে প্রোটোস্টোমা কারা? প্রোটোস্টোমা হচ্ছে অ্যানেলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা এরা। এবং আমরা যে মানুষের কিন্তু এই যে ব্লাস্টোপোরটা, এই ব্লাস্টোপোরটা মুখে পরিণত হয় না মানুষের ক্ষেত্রে, এবং একাইনোডার্মাটা পরের প্রাণীদের ক্ষেত্রে এটা হচ্ছে তৈরি হয়। সো এটার এই কারণে বলা হয় ডিউটারোস্টোমা। সো ডিউটারোস্টোমা। ডিউটারো শব্দের অর্থ কি? ডিউটারো শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ড। ডিউটারো মানে হচ্ছে সেকেন্ড, আর স্টোমা মানে তো ছিদ্র বা মুখ, ঠিক আছে? তো তাহলে তুমি বডিতে চিন্তা করো যে প্রথম ছিদ্র কোনটা? প্রথম ছিদ্র হচ্ছে হিসেবে আমরা চিনি মুখ, এবং দ্বিতীয় ছিদ্র হচ্ছে আমাদের পায়ু, ঠিক আছে? সো একাইনোডার্মাটা এবং মলাস্কা অর্থাৎ ডিউটারোস্টোমা কাদের? একাইনো এবং কর্ডাটা, সরি একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এবং এই যে মুখে পরিণত হয় অর্থাৎ প্রোটোস্টোমা, প্রোটোস্টোমা হচ্ছে অ্যানেলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা। অ্যানেলিডা, মলাস্কা এবং আর্থ্রোপোডা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো এই অ্যান্সারটা একটু ভুল আছে, এটা তোমরা ঘাবড়ায় যাও না, ঠিক আছে? তারপরে প্রাণীর 3টি ভ্রূণ স্তর আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এই অ্যান্সারটাও ভুল আছে, এর অ্যান্সার হবে হচ্ছে এইচ.সি. প্যান্ডার নামক বিজ্ঞানী, ঠিক আছে? বইয়ে কি করছে যে বইয়ে এই 31 নাম্বারের উত্তর দিছে হচ্ছে ডি নাম্বার, এবং 32 নাম্বারের উত্তর দিচ্ছে হচ্ছে বি নাম্বার, ঠিক আছে? সেটা হচ্ছে এই মিস্টেকটা করছে যে অ্যান্সার হবে হচ্ছে 31-এর ডি এবং 32-এর বি, কিন্তু ওরা অ্যান্সার দিছে 31-এর বি, 32-এর ডি। সেই ভুলটা আছে, ভুলটা তোমরা ঘাবড়ায় যাও না, ঠিক করে দিছি। তারপরে দেখো কোন পর্বের প্রাণীদের অযৌন গ্যামিউল সৃষ্টি হয়? অযৌন গ্যামিউল সৃষ্টি হয় হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের, ঠিক আছে? তারপরে দেখো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন সাধারণত আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ভার্সিটি এক্সামে আসে না, কিন্তু এটা কনসেপ্টের জন্য বেশ কাজে দেয় এবং এইচএসসি তে আসে। সো এইচএসসি তে কমন পাবা, এই কারণে আমরা এগুলো পড়াবো, কোনোটাই আমরা মিস দিব না, ঠিক আছে? সো দেখো প্রথমে উপপ্রজাতির সৃষ্টি হয় প্রজাতির খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে না। এই হচ্ছে আমরা প্রথম অপশনেই পাইলাম খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে তৈরি হয় না, তার মানে কি আমাদের কাছে আছে 2 আর 3 অপশন, সো গ নাম্বার অ্যান্সার। তো দেখো বহুপদী অ্যান্সার করার জন্য কিন্তু আমাদের সবগুলো অ্যান্সার জানা লাগে না, সবগুলো অপশন ঠিকভাবে জানা লাগে না, আমরা জাস্ট একটা যদি ভুল ধরতে পারি তাহলে আমরা বের করে ফেলতে পারি। খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে উপপ্রজাতি সৃষ্টি হয় না। যেমন দেখি মানুষের একটা প্রজাতি হোমোস্যাপিয়েন্স, ঠিক না? এই প্রজাতির মধ্যে তো খাদ্যাভ্যাসের হাজার হাজার ভিন্নতা আছে। আমি ঢাকায় বসে যা খাই হয়তো গ্রামের একজন তা খায় না, কিংবা বাংলাদেশের খাদ্যাভ্যাস, কিংবা তুমি যদি বলো যে চায়নার খাদ্যাভ্যাস, আমাদের খাদ্যাভ্যাস তো সেম না, কিন্তু আমরা তো সেম প্রজাতি, ঠিক না? সো উপপ্রজাতি তৈরি হওয়ার জন্য এই খাদ্যাভ্যাসের ভিন্নতার কোনোই নাই, ক্রেডিবিলিটি নাই। সো দ্বিতীয় অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কি? আমরা কি বলছিলাম? অরীয় প্রতিসাম্যতা হচ্ছে হাইড্রা, সি অ্যানিমন এবং জেলিফিশ। এখন এই জায়গায় তুমি এই যে অ্যাস্ট্রোপেকটিন, এটা হবে হচ্ছে তোমার, যাই হোক ধরো আমিও জানি না অ্যাস্ট্রোপেকটিনের মানে, সত্যি কথা, কিন্তু আমি জানি টেনিয়া কি। টেনিয়া হচ্ছে কৃমি, ঠিক না? টেনিয়া সোলিয়াম। এখন এই টেনিয়া সোলিয়াম প্লাটিহেলমিনথেস পর্বে। সো প্লাটিহেলমিনথেস পর্বের কোন ধরনের প্রতিসাম্যতা? বাইল্যাটারাল প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। সো আমরা জানি যে এই 2 নাম্বার ঠিক না, তার মানে কি 1 আর 3 অটো অ্যান্সার, শেষ। তারপরে অ্যাভিসের বৈশিষ্ট্য কি? উষ্ণ রক্ত বিশিষ্ট, ট্রু। দেহ লোমে আবৃত, ট্রু না। দেখো দেহ কিসে আবৃত? পালকে আবৃত। পাখিতে কি লোম থাকে? থাকে না, পাখিতে থাকে হচ্ছে পালক। সো এটারও অ্যান্সার হবে 1 ও 3। সো অস্থি বায়ুপূর্ণ, এটা ট্রু। তারপর 38-এর ক্ষেত্রে দেখো খণ্ডকায়নে অ্যানেলিডা পর্বের ক্ষেত্রে প্রাণীদেহে বাহ্যিক ও অভ্যন্তরীণ খণ্ড দেখা যায়, ট্রু। কর্ডাটা পর্বের প্রাণীদের অভ্যন্তরীণ খণ্ডকায়ন দেখা যায়, এটা ফলস। এবং খণ্ডকায়ন প্রাণীকে চলনে সহযোগিতা করে, ট্রু। তার মানে কি অ্যান্সার হবে 1 ও 3, ঠিক না?
এটা 1 ও 3 হবে নাকি 1, 2 ও 3 হবে, আমি তো কনফিউজড হয়ে গেলাম। সো এটার অ্যান্সার 1 ও 3 ঠিকই আছে। আচ্ছা, এর অ্যান্সার সরি আমি একটু মিস্টেক করছি। এর অ্যান্সার 1, 2, 1 ও 3 হবে না, অ্যান্সার হবে 1, 2 ও 3। কারণ কি? কারণ হচ্ছে করডাটা পর্বের প্রাণী, অর্থাৎ মানুষের কথা চিন্তা করো, প্রাণীদের অভ্যন্তরীণ খণ্ডকায়ন দেখা যায়, এটা ট্রু, কিন্তু বাহ্যিক খণ্ডকায়ন দেখা যায় না। ঠিক আছে, আমাদের ভিতরে ভিতরে আমাদের হাড্ডি গুলাকে অনেক খণ্ডে খণ্ডে বিভক্ত না, তাই নাহলে তো আমরা এরকম ভাবে নাড়াচাড়া করতে পারতাম না। তো তার মানে কি অভ্যন্তরীণ খণ্ডকায়ন আছে। তারপরে দেখো, অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হলো চলনাঙ্গ সিটা ও প্যারাপোডিয়া, ট্রু। জীবন চক্রে ট্রক ও ফোর লার্ভা দশা দেখা যায়, ট্রু। দেহ ম্যান্টাল পর্দা দ্বারা আবৃত থাকে, ফলস। ম্যান্টাল পর্দা কাদের থাকে? ম্যান্টাল পর্দা থাকে হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, সো 1 ও 2 অ্যান্সার, ক নাম্বার। প্রাণীর বৈশিষ্ট্য, শিখাকোষ চ্যাপ্টাকৃমি অর্থাৎ প্লাটিহেলমিনথেসে থাকে, ট্রু। পলিপ এবং মেডুসা জেলিফিশে থাকে, ট্রু। তারপরে নেফ্রিডিয়া কেঁচোতে থাকে, ট্রু। তিনটাই ট্রু, অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সার। তারপরে দেখো, পাখি কি? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে হচ্ছে যে অভ্যন্তরীণ যে তাপমাত্রা, এন্ডো মানে কি ভিতরে, এবং থার্মিক মানে কি টেম্পারেচার। সো তাদের বডির অভ্যন্তরীণ তাপমাত্রা সে স্থির রাখে সাধারণত, বাইরের তাপমাত্রার সাথে সে চেঞ্জ করে না। যেমন তুমি যদি ব্যাঙের কথা চিন্তা করো, ব্যাঙ হচ্ছে একটা একটোথার্মিক প্রাণী। একটোথার্মিক প্রাণী মানে কি বাইরের তাপমাত্রা যত বাড়াবা কিংবা কমাবা, ব্যাঙও তাদের বডির তাপমাত্রা তত বাড়াবে বা কমাবে। তো ধরো তুমি একটা ব্যাঙরে এক পাতিল পানির মধ্যে রেখে দিয়ে ফুটন্ত অবস্থায় করে দিছো, জ্বালায় দিছো চুলা। সো পানি যত গরম হইতে থাকবে, ব্যাঙও নিজের বডির টেম্পারেচার তত বাড়াইতে থাকবে। তার ফলে কি দুজনের মধ্যে কোনো তাপীয় মানে চেঞ্জ হবে না, ভারসাম্য থাকবে। সো ব্যাঙের কোনো কষ্ট হবে না। বাট এই কাজ করতে গিয়ে ব্যাঙ কি প্রবলেম করবে? দেহের তাপমাত্রা বাড়াইতে গিয়ে যত শক্তি ছিল সব শক্তি খরচ করে ফেলবে, এবং যার ফলে ব্যাঙ মারা যাবে। কিন্তু তুমি পাখি বলো কিংবা মানুষ বলো যারা এন্ডোথার্মিক, তারা কিন্তু বাইরের তাপমাত্রা চেঞ্জ হলে আমাদের বডির তাপমাত্রা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। যেমন অনেক শীত পড়ছে, এখন আমরা এই যে মোটা কাপড় পরতেছি যাতে বডির তাপমাত্রা আমরা ফিক্সড রাখতে পারি, কনস্ট্যান্ট রাখতে পারি। আবার যখন অনেক গরম পড়বে তখন আমরা পাতলা কাপড় পরবো, এসি ছেড়ে দিব রুমের। ঠিক আছে, সো এটা হচ্ছে এন্ডোথার্মিক প্রাণীর বৈশিষ্ট্য। সো পাখি এন্ডোথার্মিক, ঠিক আছে। এপিডার্মাল পালকযুক্ত, তখন এই যে আলোম ছিল দেখে ভুল হয়েছিল, পালক তো অবশ্যই থাকে। এবং নিম্ন স্তরে ডোন্টারি হাড় থাকে, ডোন্টারি হাড় থাকে না। অ্যান্সার হবে 1 ও 2। তারপরে দেখো একটা চিত্র দিছে, কোন পর্বের প্রাণীর এ ধরনের গহ্বর থাকে? দেখো এই জায়গায় একটা প্রবলেম আছে কোশ্চেনে। প্রবলেমটা হচ্ছে যে এর দেহ গহ্বর মেসেনকাইম ও পেশি দ্বারা পূর্ণ। সো এদের দেহ গহ্বর যদি মেসেনকাইম ও পেশি দ্বারা পূর্ণ থাকে, তার মানে কি এরা অ্যাসিলোমেট প্রাণী। ঠিক আছে, সো অ্যাসিলোমেট কোনটা এই জায়গায়? অ্যাসিলোমেট একটাই আছে, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। সো এটাই অ্যান্সার, কিন্তু এটা সম্ভবত অ্যান্সারের অন্য কোনো অ্যান্সার দিছে, ভুল। চিত্রের বৈশিষ্ট্যগুলো সাধারণত, আচ্ছা 42-এর অ্যান্সারটা দেখেই নেই জায়গা থেকে। 42-এর অ্যান্সার দেখো, এটা কি দিছে? ডি নাম্বার দিছে, দেখছো 42-এর অ্যান্সার ডি দিছে, আর্থ্রোপোডা, কিন্তু আর্থ্রোপোডা অ্যান্সার না, ভুল দেওয়া আছে অ্যান্সার। চিত্রের বৈশিষ্ট্যগুলো সাধারণত ব্যবহৃত হয় প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, যে সিলোম আছে কি নাই এটা ব্যবহৃত হয়। তারপরে উদ্দীপকে উল্লেখিত প্রাণী কোন শ্রেণীভুক্ত? কি প্রাণী আছে? পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী রয়েছে যার জীবনের প্রথম ফুলকা, পরবর্তী ফুসফুস। মানে কি এক পর্যায়ে ফুলকা দিয়ে শ্বসন করতেছে, মানে কি পানিতে থাকতেছে, এবং এক পর্যায়ে ফুসফুস দিয়ে নিচ্ছে, মানে কি স্থলচরে আসতেছে। মানে এরা উভচর, পানিতেও থাকে, জলেও থাকে, স্থলেও থাকে, মানে উভচর। উভচর কারা? অ্যামফিবিয়া। অ্যাম্ফি শব্দের অর্থ কি? অ্যাম্ফি শব্দের অর্থ হচ্ছে দুই, এবং বিয়া মানে লাইফ বা জীবন। সো দুই জীবন মানে কি জলেও জীবন কাটায়, স্থলেও জীবন কাটায়, এই কারণে অ্যামফিবিয়া। যেমন কি আমরা বলছি না অ্যামফোটেরিক যৌগ, মানে হচ্ছে ক্যাটায়নও হইতে পারে, অ্যানায়নও হইতে পারে, এরকম। ঠিক আছে, উদ্দীপকে উল্লেখিত প্রাণীদের ক্ষেত্রে এই যে অ্যামফিবিয়া, রক্ত, আচ্ছা, রক্ত শীতল প্রকৃতির, আঙুল নখরযুক্ত, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠে বিশিষ্ট। ঠিক আছে, ট্রু। সবগুলোই অ্যান্সার না, নাকি কি অ্যান্সার হবে এই জায়গায়? এই জায়গায় হচ্ছে রক্ত শীতল। রক্ত শীতল হচ্ছে তোমার রেপটিলিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে এবং অ্যামফিবিয়াদের ক্ষেত্রে, সো এটা ট্রু। তারপরে আঙুল নখরযুক্ত না, আঙুল নখরযুক্ত থাকে হচ্ছে তোমার
রেপটিলিয়াতে আঙুল নখর বিহীন থাকে এদের, ঠিক আছে? সো অ্যান্সার হবে 1 ও 3, খ নাম্বার।